গুড মর্নিং অল অফ ইউ। তো আজকের ম্যাথস প্র্যাকটিসটা তোমরা নিজেদেরকে জাস্ট একটু যাচাইটা করে নেবে পরীক্ষার আগে, যে তোমাদের প্রস্তুতিটা কোন পজিশনে রয়েছে। আপকামিং বিভিন্ন এক্সামের জন্য খুবই ইউজফুল, কিন্তু বিশেষ করে তোমাদের বেঙ্গল পুলিশের এক্সামটাকে ফেস করেই প্র্যাকটিস সেটটা সেই অনুযায়ী কোশ্চেনগুলো সেট করা। তো আদার্স পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে প্র্যাকটিস সেটটা, যারা এই আদার্স কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ। তো নিজেকে যাচাই করবে যে কনসেপ্টের উপরে ফোকাসড টাইপের ম্যাথসগুলো, ঠিক আছে? তো আমাদের জানো যে কমপ্লিট ম্যাথস কোর্স চলছে 2 বছরের জন্য, অ্যাক্সেস ভ্যালিডিটি মাত্র 1500 টাকা। আর হ্যাঁ, আমাদের কোচিং সেন্টার পায়রাডাঙ্গা, নতুন গোপালপুর, নদিয়া। এই কোচিং সেন্টারে অফলাইন বা ক্লাসরুম ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো। আর অনলাইন কোর্সের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো কোর্সের ব্যাপারে, বা আমাদের অনলাইন কোর্সের লিঙ্কটা প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে দেওয়া থাকে, ওখানেও চেক আউট করতে পারো। আর বিশেষ করে আমি একটা কথা এখানে বলে রাখি যে দেখো, আমাদের এই ক্লাসরুমের যদি ক্লাস তুমি নিতে চাও, যদি তোমার মনে হয় যে না আমি বিলাসিতার মাধ্যমে আমি ক্লাস করব, তাহলে কিন্তু আমাদের এই কোচিং সেন্টারটা তোমার জন্য উপযোগী নয়। কারণ তোমাকে আমরা এই কোচিং সেন্টারে বিলাসিতা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের নেই। আমরা আমাদের সাধ্য মতন তোমাকে বসিয়ে নিয়ে বেস্ট অফ দি বেস্ট আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করি। আর অনলাইন কোর্সে আসলে পরে তুমি একই ক্লাসগুলো বা কোর্সটা তুমি পেতে পাচ্ছ, সেটা তোমার বিলাসবহুল জায়গায় বসেও। তো চলে আসি আমরা কোশ্চেনে। দেখো, কোশ্চেন নাম্বার 1, দুটি সংখ্যার যোগফল 205। একটি সংখ্যা অপরটি থেকে 7 বেশি হলে একটি সংখ্যা কত? দেখো, তুমি এক্ষেত্রে একটি সংখ্যা x ভাবতে পারো, আর একটা সংখ্যা x+7ও ভাবতে পারো। দুটো অ্যাড করে 205 দেখিয়ে দিতে পারো, কিন্তু আমি তোমাকে সেভাবে দেখাচ্ছি না, জাস্ট দেখা মাত্র তুমি মাথাতেই করতে পারো। কীরকম? দুটো সংখ্যারই যোগফল দেওয়া রয়েছে 205। আমি যদি বলি এই 205-এর মধ্যে একটা সংখ্যা যেটা বাড়তি 7 নিয়ে বসে রয়েছে, সেই 7টা না থাকতো, তাহলে কত হতো? 198 হতো, তাই তো? এবার একটা সংখ্যা আরেকটা থেকে 7 বেশি, একটা সংখ্যা যাই পাবো আমি, আরেকটা সংখ্যা তার থেকে 7 বেশি পাবো। তাহলে এক্ষেত্রে 198 যেটা যোগফল হচ্ছে, এটা দুটো সংখ্যারই তখন যখন নাকি দুটো সংখ্যারই ভ্যালুটা সমান। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটা সংখ্যা পাবো কত করে? 99 করে। তাহলে একটা সংখ্যা চলে আসলো 99, আরেকটা সংখ্যা এর থেকে 7 বেশি। তাহলে 99-এর সঙ্গে যদি 7 আমরা অ্যাড করি, 106। ঠিক আছে? তো আমাদের এখানে একমাত্র 99ই অপশানে রয়েছে, তাহলে 99 ইজ ইয়োর অ্যান্সার। এগুলো তুমি ভার্বালি করতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। দেখো, লাইনটাতে কোথাও কোন সময়কার বয়স লাইনটাতে বলে দেওয়া নেই, বর্তমান, অতীত, ভবিষ্যৎ কোনো উজ্জ্ব নেই। তো তখনই ভেবে নিতে হবে যে এটা কোন সময়কার বয়সের কথা ডিনোট করছে, বর্তমান, প্রেজেন্ট টাইমের। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে পিতার বয়সটা ফাইন্ড করতে হবে। তো এটা দেওয়া রয়েছে 10 বছর আগে। তাহলে 10 বছর আগে যদি আমরা যাই, ফাদার আর হচ্ছে সান কি বলেছে? পুত্রের বয়সের দ্বিগুণ ছিল পিতার বয়স। তাহলে পুত্রের বয়স যদি 1 বছর হয়, পিতার বয়স দ্বিগুণ মানে 2 বছর। এবার বর্তমানে প্রেজেন্ট টাইমে দুজনার বয়সের যোগফল দেওয়া রয়েছে 86 বছর। তাহলে আমি যদি বর্তমান থেকেই 10 বছর আগে পেছোই যে দুজনের বয়স কত ছিল, তখন আমরা কি করব? এখান থেকে 20 বছর মাইনাস করব, যেহেতু দুজনার বয়স পেছোচ্ছি। তাহলে কত বছর? 66 বছর। তাহলে 10 বছর আগে দুজনার বয়সের যোগফল কত ছিল? 66 বছর। যদি 10 বছর আগে দুজনের বয়সের অনুপাতের যোগফল দেখি, 3 বছর হচ্ছে, কিন্তু কোশ্চেনে বলেছে 66 বছর। কত গুণ বেশি? 22 গুণ বেশি। আমাদের বলেছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার 10 বছর আগে 22 গুণ বাড়িয়ে দাও, 22 দিয়ে 44 বছর ছিল। কিন্তু এই 44 বছরটা কখন? না, 10 বছর আগেকার বয়স এটা। তাহলে 10 বছর এখানে অ্যাড করে দাও, প্রেজেন্ট টাইমের বয়স পেয়ে যাবে কত বছর? 54 বছর। তাহলে পিতার বর্তমানে বয়স কত? 54
বছর। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 3, পিতা মাতা ও তাদের 9 বৎসর বয়সী কন্যার বর্তমান বয়স 86 বছর। 11 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত বছর সেটা ফাইন্ড করতে হবে। ঠিক আছে, দেখো 11 বছর আগে খুবই একটু টুইস্ট ক্যাটাগরির কোশ্চেন। এখানে তিনজনের বয়সের যোগফল দেওয়া রয়েছে 86 বছর। তুমি এক্ষেত্রে 86 থেকে হঠাৎ করে যেহেতু 3 জনা 11 গুণ 3 করে দিলে 3 11 33 বছর তুমি এখান থেকে মাইনাস করে দিলে, তোমার কথা বলছি, তাহলে কত বছর পাচ্ছ? 3 5 53 বছর। তুমি চোখ বন্ধ করে দেখো, অপশন এতেই তোমার সেট করা থাকবে, মার্কিং করে দিয়ে আসলে তুমি ভাবছো যে বিন্দাস এই কোশ্চেনটা আমি কাকে দিয়ে জাজ করাবো, এটা আমি সঠিকই করেছি। এটা তোমার ভ্রান্ত ধারণা বলছে, কিন্তু তখনই তুমি রং করেছো। কেন রং করেছো? দেখো 9 বছর বয়সী এক কন্যা রয়েছে এই 3 জনের মধ্যে, তাহলে আগে তুমি 9 বছর করে 3 জনের বয়স পেছাও। কারণ কি, তুমি 11 বছর অবধি 3 জনের বয়স পেছাতে পারো না, কারণ এই 9 বছরের আগে তোমার এই যে পার্সনটা, এই যে কন্যাটা, এর তো জন্মই হয়নি, তুমি বয়সটা পেছাবে কি করে, তাই না? তাহলে তোমাকে আগে 3 জনারই 9 বছর করে পেছাতে হবে। তাহলে কত বছর পেছচ্ছ? 3 9 27 বছর। তাহলে 27 বছর মাইনাস করো, কত পাবে? 9 7 16, 9 হাতে 1 2 রেখে 3 5 59 বছর। এবার তুমি 9 বছর করে পিছিয়ে গেছো, এবার তোমাকে পেছোতে হচ্ছে 11 বছর। এখন কিন্তু ব্যক্তি আর 3 জন নেই, কতজন হয়ে গেছে? 2 জন, পিতা আর মাতা। তাহলে 2 জন আর 9 বছর করে পিছিয়ে গেছো, 11 বছর অবধি যেতে হবে। তাহলে কত বছরের হিসাবটা করোনি? 2 বছর। তাহলে 2 জনার ক্ষেত্রে 2 বছর করে, 2 দুগুণে 4 বছর তোমাকে পেছোতে হচ্ছে। তাহলে 4 বছর তুমি মাইনাস করে দাও, তাহলে কত বছর? 55 বছর। ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার বি। তো এই ধরনের কোশ্চেনগুলো একটু টুইস্ট টাইপের তুমি পাবে এক্সামে, পেতে পারো। আমার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়ে বলছি যে পেতে পারো, 100% পসিবিলিটি নয়। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4, একটি টাওয়ারের 1/3 কালো রং করা হলো, অবশিষ্টের 5/11 অংশ লাল রং ও বাকি অংশ সাদা রং করা হলো। সাদা অংশ 40 ফুট হলে টাওয়ারটির উচ্চতা ফাইন্ড করতে হবে। তো দেখো এখানে ভগ্নাংশ কি ইউজ হচ্ছে? 1/3, অবশিষ্টের 5/11 বলেছে, 5/11 করো। আর কোনো ভগ্নাংশ নেই। আমরা টাওয়ারটা টোটাল উচ্চতা জানি না, তুমি 1 ধরেও ভগ্নাংশ ধরে এগোতে পারো, সেহেতু ক্যালকুলেটিভ চলে আসে। তো টাওয়ারটার টোটাল হাইটটা ভেবে নাও 3 আর 11 কত পাবে? 33। ভেবে নাও 33 ফুট, প্রত্যেকটা ফুটে আছে না, 33 ফুট টাওয়ারটার উচ্চতা। তাহলে এই 33-এর যদি তুমি 1/3 কালো রং করো, তার মানে কি 11 পার্টে তুমি কালো রং করেছো, তাই তো কন্ডিশন। 33-এর মধ্যে যদি 11 ফুটে তুমি কালো রং করে দাও, বাদ বাকি আর কত ফুট পড়ে থাকছে? 22 ফুট, তাই তো। তাহলে 22 ফুটের মধ্যে তুমি আবার কি করেছো? 5/11 অংশে তুমি লাল রং করেছো। তাহলে এখানে যে ভ্যালুটা পাবে তুমি রেড কালারের ভ্যালু পাচ্ছ। তাহলে 11 দিয়ে কাটলে 2 বার, 5 দুগুণে 10 ফুটে তুমি রেড কালার করেছো। তাহলে 22 ফুট পড়েছিল, তার মধ্যে 10 ফুটে রেড কালার হয়েছে, কত ফুট পড়ে থাকছে এখনও? 12 ফুট। তাহলে এই 12 ফুট রয়েছে বাকি, রিমেইনিং, তাই তো। তাহলে বাকি এই যে 12 ফুট পড়ে রয়েছে, তুমি কি করেছো? এই 12 ফুটে সাদা রং করেছো, হোয়াইট কালার করেছো। ক্লিয়ার? তাহলে এই যে সাদা অংশ 12 আমাদের হিসাবে ডাটা অনুযায়ী এসছে, কিন্তু কোশ্চেনের হিসাবে 12 ফুট নয়। কত ফুটে সাদা অংশ করা হয়েছে? 40 ফুটে। কাটাকাটি করো, 3 4 12, 4 10 40। তাহলে আমাদের প্রয়োজন 10, পড়ে থাকছে 3, প্রয়োজন নেই। তাহলে 10/3 গুণ, তাহলে টোটালটা আমরা 10/3 গুণ করে দেবো। 3 দিয়ে যদি 33কে কাটি 11, 11 10 110 ফুট
আমাদের টোটাল অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। এবার যখনই তোমাকে এই প্রসেসটা দেখালাম, এটা তোমার ম্যাক্সিমাম 10 থেকে 20 সেকেন্ড বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড তোমার অ্যান্সার আর করতে টাইমটা ওয়েস্ট হতে পারে। তুমি যখনই এই টোটালটা 33 দেখছো ভাই, টোটাল ক্যাপাসিটি বা টোটাল হাইটটা তোমার যখনই এলসিএম করে হোক মাল্টিপল নিয়ে হোক 33 যখনই আসলো, তুমি দেখছো 33 কার ফ্যাক্টর, 3 গুণ 11 এর ফ্যাক্টর, 11 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার। তুমি দেখো 3 দিয়ে তো একটা অপশন যাচ্ছে, কিন্তু 11 দিয়ে একমাত্র একটা অপশনই যাচ্ছে। চোখ বন্ধ করে এটা মার্কিং করে দিয়ে আসতে পারো, তাতে কোনো ভুল নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5। একটি পরীক্ষায় 1/3 বালিকা ও অবশিষ্ট বালক, বালকদের 10% ও বালিকাদের 30% ফেল করে, মোটের উপর কত পার্সেন্ট ফেল করে আমাদের ফাইন্ড করতে হবে। তো একটি পরীক্ষায় 1/3 বালিকা ও অবশিষ্ট বালক, তো যখনই এই টাইপের কোশ্চেন পড়ছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কী করে, যে কোশ্চেনটা কীভাবে এগোবে তাদের চেতনার বাইরে চলে যায়, যে কিভাবে এগোনো উচিত বা এগোনো যায়। তোমার কোশ্চেনটা লুকিয়ে আছে তোমার স্টেপের পেছনে এই ভগ্নাংশটা। একটি পরীক্ষায় 1/3 বালিকা, এই যে 1/3 কথাটা বলা হচ্ছে না, বালিকা বলছে, কি হিসাবে বলছে, আমার টোটাল যতজনাই রয়েছে, টোটাল আমি যদি ভাবি 3 জনা রয়েছে, তার মধ্যে 1 জনা বালিকা, গার্লস। তাহলে আমি যদি দেখি বয়েজ রেশিও গার্লস রেশিও, আমার টোটালটা ধরতে হবে, তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি 3 জনা যদি মোট ছেলে এবং মেয়ে মিলে থাকে, তার মধ্যে 1 জনা হবে মেয়ে। তাহলে 3 জনার মধ্যে 1 জন যদি মেয়ে হয়, বাদ বাকি 2 জনা নিশ্চয়ই ছেলে, কারণ ছেলে আর মেয়ে বাদে তো আর কেউ নেই, বালক এবং বালিকা। তাহলে 2 আর 1 টোটাল 3 জন। এবার যেহেতু বালকদের 10% আর 30% পার্সেন্ট কথাটা এসছে, তখন আমরা কি করব, একটা জিরোর ঘটনা নিয়ে আসবো। কারণ 2 আর 1 যদি তুমি পার্সেন্ট বের করতে যাও, পয়েন্টে আসবে, ক্যালকুলেশনটা বেড়ে যাবে। তো আমরা প্রত্যেকটাকে 10 মাল্টিপল করে দিলাম। রেশিও অনুযায়ী কি, একটার সঙ্গে 10 গুণ মানে প্রত্যেকটার সঙ্গে 10 গুণ করে বাড়বে। তাহলে 20 জন যদি ছেলে হয়, 10 জন যদি মেয়ে হয়, 20 আর 10 30 জন টোটাল ছেলে মেয়ে। কোনো রকম রেশিও আমরা চেঞ্জ করিনি, জাস্ট আমাদের সুবিধা মতো আমরা কি করেছি, ভ্যালুগুলো ধরে নিয়েছি। এবার বালকদের 10% বলেছে, ফেল করেছে। তাহলে 20 যদি তুমি 10% করো, কত পাবে, 2 জন। তাহলে 2 জন ফেল করেছে। আর মেয়েদের বলেছে কত পার্সেন্ট না, 30% ফেল করেছে। তাহলে 10-এর যদি তুমি 30% বের করো, তাহলে 3 জন ফেল করেছে, তাই তো। তাহলে টোটাল 2 যোগ 3 5 জন ফেল করেছে, টোটাল ছেলে এবং মেয়ে মিলে 5 জন ফেল করেছে। আমাদের টোটাল ফেল পার্সেন্টটা বের করতে বলেছে। তাহলে 5 জন ফেল করেছে 30 জনের উপরে, ইন্টু 100 করেও করতে পারো, বা 5 দিয়ে কাটাকাটি করো 6, তাহলে 1/6 মানে কত, 16.2-3%। আর এটা তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 6। একটি দোকানের বিক্রয় প্রতি মাসে 20% বৃদ্ধি পায়। মার্চ মাসে তা 5,000 টাকা হলে 3 মাস পর বিক্রয় হয় কত টাকা, সেটা ফাইন্ড করবে। কিন্তু প্রতি মাসে বলেছে 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 20% যদি বৃদ্ধি পায়, তার মানে কি, 20%-এর ভগ্নাংশ ভ্যালু 1/5। তাহলে 5 জনের পেছনে বা 5 টাকার উপরে 1 টাকা বেড়ে কত টাকা হচ্ছে, 6 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে স্টার্টিং টাইমে যা মূল্য ছিল অনুপাত প্রেজেন্ট টাইমে বা ইন ফিউচার, বা যেহেতু পর বলেছে 3 মাস, তাহলে তুমি ফিউচারও করতে পারো, যা খুশি ল্যান্ডমার্ক তোমার হিসাবে যেটা সুবিধা। তাহলে আমি যদি দেখি আমার যদি 5 টাকা দাম থাকে, এখন সেটা 6 টাকা হচ্ছে, কন্ডিশনটা 3 মাস বলেছে। তাহলে এই একই ভ্যালু 3 বার লিখে দাও, 5/6, আবার 5/6। তাহলে আমার শুরুতে জিনিসটার দাম যদি 5 আমি 3 বার গুণ করি, বা 5-এর কিউব কত 125 টাকা হয়, আর 6-এর কিউব কত 216 টাকা, আমার
3 মাস পরে গিয়ে দাম হবে, কিন্তু এখন আমার জিনিসটার দাম 125 টাকা নয়, 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে 125 থেকে কত গুণ? 4 125-এ 500 শূন্য 40 গুণ। তাহলে তুমি 216-র সঙ্গে 40 গুণ বাড়িয়ে দাও। 0 4 6 24, 4 হাতে 2, 4 21-এ 84 আর 2-এ 86। তাহলে 8,640 টাকা। অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7। এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রয় করে। শেষ 6 দিনে গড়ে 1506টি জিনিস বিক্রয় করে। প্রথম দিন কত জিনিস বিক্রয় হয়েছিল? দেখো ভাই, তুমি তো 7 গুণ 1500 করলে, যাই ভ্যালু পাচ্ছ এখানে, তারপরে 6 গুণ 1506 করলে যাই ভ্যালু পাচ্ছ এখানে, বিয়োগ করে যেটা পাবে সেটা তোমার উত্তর। কিন্তু একটু ক্যালকুলেটিভ হয়ে গেল না? দেখো ভালো করে বোঝো, একটু ক্যালকুলেশন আসছে না? এটা 0 0 কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ক্যালকুলেশনে আসবে। তুমি কি করো? অ্যালিগেশন করে দাও। প্রথম একদিনে কি বলেছে আমাদের বের করতে হবে। মনে করো একদিনে গড়ে x টাকা বিক্রয় হয়েছিল, কিন্তু 6 দিনে গড়ে বিক্রয় কত টাকা হয়েছে? 1506 টাকা। তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে রিভার্স অ্যালিগেশন রুল। আর এই যে 6 দিনের বিক্রি আর এই যে 1 দিনের বিক্রি, তাহলে টোটাল মিলে কত দিনের বিক্রি হলো? 7 দিনের। তাহলে 7 দিনের টোটাল ওভারঅল গড়ে কত টাকা বিক্রি হয়েছে? 1500 টাকা। এবার তুমি রুল অফ অ্যালিগেশন করো। এখানে 1506 বড় পাচ্ছ 1500 থেকে, তাহলে কত পাবে? 6। আমার এখানের ভ্যালুটা দরকার, কত আসবে? এখানে 1:6, 1-এর জায়গায় 6 এখানে ভ্যালুটা পেয়েছো। 1-এর থেকে কত গুণ? 6 গুণ। তাহলে এখানে যে ভ্যালুটা পাবো 6-এর সঙ্গে আমরা নিশ্চয়ই 6 গুণ করলে কত পাবো? 36। তাহলে এখানে এক্সের জায়গায় এমন একটা ভ্যালু রয়েছে, অ্যালিগেশন রুল কি বলে? একটা ভ্যালু বড় থাকবে, একটা ভ্যালু ছোট থাকবে এই মিডিল ভ্যালুটার সাপেক্ষে। তাহলে মিডিল ভ্যালুটার থেকে এটা বড়, তাহলে মিডিল ভ্যালুটার থেকে এটা নিশ্চয়ই ছোট হবে। তাহলে কত ছোট হবে? যে আমরা 36 পাবো। তাহলে 1500 থেকে 36 বিয়োগ করে দাও, কত পাবে? 1464। তাহলে 1464 তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 8। 15 বৎসরে কোনো টাকা 2.5 গুণ হলে বাৎসরিক সরল সুদের হার কত? এটা একটা কিন্তু কমন টাইপ। 2.5 গুণ, তাহলে 2.5-কে তোমরা এভাবে লেখো 5/2। কোনো টাকা 2.5 গুণ হলে, 2.5 গুণ মানে কি? আমার প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট। আমি যদি 2 টাকা রাখি, 2-এর 5/2 মানে 5 টাকা আমার অ্যামাউন্ট হচ্ছে। এবার দেখো 2 টাকা থেকে 5 টাকা আমি সুদ আসল পেলাম, তাহলে এই যে বাড়তি 3 টাকাটা, এটা কি? সরল সুদ। এটা হচ্ছে সরল সুদ। কিন্তু এই 3 টাকাটা হতে কতদিন সময় নিয়েছে? 15 বছর। 15 বছর, তাই তো? 15 বছর। এবার তোমার রেট পার্সেন্ট বের করতে হবে। রেট পার্সেন্ট তুমি ইজিলি বের করতে পারো। 2 টাকা রেখেছো, 3 টাকা সুদ পেয়েছো। তাহলে আমি 2 টাকা রেখেছিলাম, সুদ পেয়েছি কত টাকা? 3 টাকা। কিন্তু এই 3 টাকাটা কত বছরে? 15 বছরে। সেই 15টা এটা অ্যাড করে দাও, মাল্টিপ্লাইড করে, ইনটু যেহেতু পার্সেন্টে বলতে হবে 100 আনতে হবে, করে দাও। 3 দিয়ে কাটো, 3 5 15, 5 2 10, একটা শূন্য কেটে যাবে। তাহলে কত পার্সেন্ট? 10%। আর এটাই তোমার অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। খুবই সুন্দর এই কোশ্চেনটা। 7টি পরপর অযুগ্ম সংখ্যার, অযুগ্ম সংখ্যা মিন্স বেজোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা মিন্স জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, সমষ্টি 119। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, আমাদের ফাইন্ড করতে হবে।
দেখো 7টি অযুগ্ম সংখ্যার পরপর কনজিকিউটিভ সমষ্টি যদি 119 হয় তাহলে গড়টা কত পাবে? আগে তুমি গড়টা বের করো। 7 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু সংখ্যা কটা? 7টা। তাহলে 7 17 119। তাহলে আমি যদি এপাশ থেকে 3টে আর এপাশ থেকে 3টে বাদ দিই, টোটাল তো 7টা সংখ্যা, তাহলে এপাশে নিশ্চয়ই একটা সংখ্যা পড়ে থাকবে, সেটাকে আমরা বলতে পারি সপ্তমতম, বা এপাশ থেকে 3টে বাদ এপাশ থেকে 3টে বাদ। তাহলে এই যে মিডিল সংখ্যাটা, এটার মান হচ্ছে 17। আমাদের বলেছে ক্ষুদ্রতম ছোট সংখ্যাটি, তাহলে এখানে একটা সংখ্যা ক্ষুদ্রতম, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে এই মিডিল সংখ্যা। তাহলে 17-র আগে বেজোড় সংখ্যাটা কত? 15। 15-র আগে বেজোড় সংখ্যাটা কত? 13। 13-র আগের বেজোড় সংখ্যাটা কত? 11। তাহলে 11 তোমার সংখ্যাটা, অপশান নাম্বার এ। ঠিক আছে, এবার এইভাবে তোমাকে তাও আমি আরও কনসেপ্ট ক্লিয়ার করে দিই। সাপোজ ধরো 30টা 40টা 45টা 46টা এরকম করে দিত, তখন কিন্তু তোমার প্রবলেম হতো। কিন্তু তুমি ছোট্ট করে লজিক্যালি ভাবো, এক্ষেত্রে তো এই সংখ্যাটা পর্যন্ত মিডিলে এখানে কটা ঘর, কটা সংখ্যা? 3টে সংখ্যা। প্রত্যেকটা জোড় সংখ্যা হোক বেজোড় সংখ্যা হোক, প্রত্যেকটা ঘরের পেছনে কত করে গ্যাপ থাকে? 2 করে গ্যাপ থাকে। তাহলে 3টে ঘরের জন্য কত গ্যাপ আসবে? 3 দুগুণে 6-এর গ্যাপ আসবে। সিম্পল, যেটা তোমার অ্যাভারেজ আসলো সেখান থেকে এই 6 মাইনাস করে দাও, দেখো একবারেই তুমি এই ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাবে। আর যদি তোমার এক্ষেত্রে বৃহত্তম সংখ্যাটাও বের করতে বলতো, বৃহত্তম গ্রেটেস্ট নাম্বারটা, সেক্ষেত্রে কি করতাম? আমরা গড় তো 17 পেয়েছি, এক্ষেত্রেও আমার বৃহত্তম পর্যন্ত 3টে ঘরই যেতে হতো। তার মানে কি 3 দুগুণে টোটাল 6টা নাম্বার বাড়বে। তাহলে 17-র সঙ্গে তুমি যোগ 6 করে দাও, 17 আর 6 কত? 23। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত পেয়ে যেতে? 23। ঠিক আছে, লজিকটা মাথায় রেখো, কাজে দেবে আগামীতে। 10 নম্বর কোশ্চেন। 250টি আম 55 জন বালক বালিকার মধ্যে ভাগ করা হয়। যদি প্রত্যেক বালক 4টি আম ও প্রতিটি বালিকা 5টি আম ভাগে পায়, তাহলে বালিকার সংখ্যা কত? দেখো, এই টাইপের কোশ্চেনগুলোতে তুমি যদি বালক x জন ভাবো, বালিকা তোমাকে 55 বিয়োগ x জন ভাবতে হবে, তারপরে তুমি গুণ করবে তোমার অ্যাজ ইট ইজ যেটা হয় আর কি, প্রবলেমে ফাঁসা সেটা হবে। তুমি ভাবো টোটাল হচ্ছে বালক বালিকা মিলে কতজন? 55 জন। এবার প্রত্যেক বালকে 4টি করে আম পেয়েছে, আর বালিকারা গার্লসরা 5টি করে আম পেয়েছে। টোটাল আম কতগুলো? 250টি। আমি যদি বলি বালিকারাও 4টি করেই আম পেত, বালকেও 4টি করে আম পেত, তাহলে বালিকারা আরও একটা করে আম বাড়তি পেত। এবার 4টি করে যদি দুজনের গ্রুপই সমানভাবে পেত, 4 করে পেত, তাহলে 55-র সঙ্গে আমি 4 গুণ করে দেখি কত হবে? 220টা আম ভাগাভাগি হতো। 220টা আম ভাগাভাগি হতো। কিন্তু এই যে বাড়তি এখনও 30টা আম পড়ে থাকছে, এটা কেন? কারণ এই মেয়েদের যতগুলো মেয়ে রয়েছে তাদের প্রত্যেকে একটা করে আম বাড়তি এখনও পেয়েছে। তাহলে যতগুলো মেয়ে রয়েছে তাদের প্রত্যেকে মিলে যদি একটা করে আম এখনও পায়, তবে গিয়ে এই 30টা আমের মেকআপটা হবে। তাহলে গার্লস যতজনা তার সঙ্গে 1 গুণ মানেই 30। তাহলে বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা 30 জনা। টোটাল যদি 55 জনা হয়, তাহলে বাদ বাকি 25 জনা কারা হবে? বালক। আমাদের কি বের করতে বলেছে? বালিকার সংখ্যা কতজন? 30 জন। আর এটাই তোমার অ্যান্সার। এটাই তুমি অ্যালিগেশন ইউজ করতে পারো, এটাও একটা অ্যালিগেশন রুল। দেখো, বালক আর হচ্ছে বালিকা 4টি করে আম পেয়েছে। যদি 55 জনের 55 জনই বালকই হতো, তাহলে 4 গুণ 55 বালকেরা কতগুলো আম পেত? 220টা আম পেত। বালিকারা আম পেয়েছে 5টা করে। যদি আমি বলি 55 জনই বালিকা হতো, তাহলে কতগুলো আম ভাগাভাগি হতো? 250, 270টা আম ভাগাভাগি হতো। কিন্তু এই 2 গ্রুপের মধ্যেই আম ভাগাভাগি তো হয়েছে 250টা, তাই না? আম ভাগাভাগি কতগুলো হয়েছে? 250টা। তাহলে
আমাদের অ্যালিগেশন রুল কি বলে, এক্ষেত্রে 30, তাই তো 30 আসবে তো, সরি 50 20 জনা, আর এক্ষেত্রে 30 জনা। এবার যদি আমরা অনুপাত করি, 0 0 কেটে গেল, 2:3, অর্থাৎ বালক হচ্ছে 2 জনা, বালিকা হচ্ছে 3 জনা। টোটাল কত জনার গ্রুপ? 5 জনার গ্রুপ, কিন্তু কোশ্চেন বলেছে টোটাল 55 জনার গ্রুপ। কত গুণ বেশি? 11 গুণ বেশি। তাহলে আমাদের বালিকা বের করতে বলেছে, 11 গুণ বাড়িয়ে দাও। কোথায় ভুল হলো? 3 11 33 জনার, সরি এখানে 275, ঠিক আছে, এই প্লাস মাইনাসটা তুমি করে নিও, 50 আর 25, তাহলে এক্ষেত্রে আসবে 25। কাটাকাটিটা করলে 5 5 25 আর 5 6 30, 5:6। এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়েছে প্লাস মাইনাসের জন্য। তাহলে 6 আর 5 11 জনা, কিন্তু টোটাল 55 জনা, 5 গুণ, তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 6 30, ঠিক আছে, তাহলে 30 জনা। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11। একটি প্রশ্নপত্রের, কোশ্চেনটা একটু স্লাইটলি টিল্ট হয়ে গেছে, প্রশ্ন সংখ্যা 50, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর 2, কিন্তু একটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কেটে নেওয়া হয়। একটি ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করার পর তার প্রাপ্ত নম্বর 65, সে কটি ভুল উত্তর করেছিল? একই ব্যাপার, অ্যালিগেশন রুল করব। সে কটি প্রশ্ন ভুল করেছিল আমাদের ফাইন্ড করতে বলেছে। দেখো এটাতেই তোমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এই টাইপের কোশ্চেনে না আমি অলওয়েজ সাজেস্ট করব, তোমাদের প্রয়োজন নেই, পুরোপুরি টোটালি রুল অফ অ্যালিগেশন ইউজ করবে। রাইট অ্যান্সার আর হচ্ছে রং অ্যান্সার। রং উত্তর করার জন্য হাফ নম্বর করে কাটা যাবে। আমি যদি বলি 50টার 50টাই তুমি ভুল করে আসতে, তাহলে তোমার কত নম্বর কাটা যেত? 25 নম্বর কাটা যেত, তাই তো? তাহলে তোমার 25 নম্বর নেগেটিভ খেতে। আর আমি যদি বলি যে 50টার 50টাই তুমি ঠিক করে আসতে, তাহলে এক একটা নাম্বারের জন্য 2, তাহলে 50টার জন্য 100 নম্বর তুমি পেতে কি না? পেতে। কিন্তু তুমি কত পেয়েছো? সবগুলো করার ফলে তুমি পেয়েছো মাত্র 65। তাহলে অ্যালিগেশন করে দাও, আর কোনো কাজ নেই। তাহলে 100 থেকে 65 বিয়োগ করো, কত পাচ্ছ? 35। আর 65 থেকে যদি 25 তুমি বিয়োগ করো, যোগ হয়ে যাবে, তাহলে 65 আর 25 কত হচ্ছে? 90। 65 আর 25 90 হচ্ছে। তাহলে অনুপাত করে দাও, 5 18 90, 5 7 35, তাহলে 18 অনুপাত 7, মানে সঠিক করেছো 18টা, ভুল করেছো 7টা। তাহলে টোটাল তুমি কতগুলো অ্যান্সার করছো অনুপাতের দিক থেকে? 25টা। 25টা প্রশ্নের উত্তর করছো, কিন্তু টোটাল তুমি কতগুলো প্রশ্ন পরীক্ষা দিয়েছো? 50। কত গুণ বেশি? দ্বিগুণ বেশি। তাহলে ভুল উত্তর তোমার কত বাড়বে? দ্বিগুণ বাড়বে। 7 দুগুণে 14টার তুমি ভুল উত্তর করেছো, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। ক্লিয়ার? যদি এক্ষেত্রে সঠিক বলতো, তাহলে 18-র সঙ্গে তুমি দ্বিগুণ বাড়াতে, 18 দুগুণে 36টা তুমি সঠিক উত্তর করতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসো, কোশ্চেন নাম্বার 12। 6 to the power 12 into 5 to the power 13 into 7 to the power 23 এই গুণফলের কতগুলি মৌলিক উৎপাদক আছে? মৌলিক উৎপাদক মানে কি? প্রাইম ফ্যাক্টর তোমাকে ফাইন্ড করতে হবে। তো অনেকে প্রথমে 12টা প্রাইম ফ্যাক্টর যোগ, পরে 13টা, তারপরে 23টা অ্যাড করে দিলে কত আসবে? 3 3 6 আর 2 8, হাতে 1 2 এর হাতে নেই 2 আর 2 4, 48টা চোখ বন্ধ করে মার্ক করে দিয়ে চলে আসলে তখনই হলো ভুল উত্তর। কেন? কারণ এক্ষেত্রে দেখো তোমাকে বলেছে মৌলিক উৎপাদক, আর এক্ষেত্রে 6 তো একটা মৌলিক বেস আকারে নেই, তাহলে 6কে আমরা 2 into 3 করে লিখতে পারি। 6কে জাস্ট 2 into 3 করে লিখলাম, তার পাওয়ার 12 আছে, মাল্টিপ্লাইড বাই 5 to the power 13 মাল্টিপ্লাইড বাই 7 to the power 23 এই আছে। এবার যদি আমরা এদেরকে ভেঙে দিই, তাহলে আমরা কি পেতে পারি? 2 to the power 12 মাল্টিপ্লাইড 3 to the power 12 মাল্টিপ্লাইড 5 to the power 13 মাল্টিপ্লাই
7^23। এবার তুমি এদের পাওয়ারগুলো জাস্ট অ্যাড করো। তাহলে কত অ্যাড করবে? 12 যোগ 12 যোগ 13 যোগ 23। কারণ তুমি 2-এর ফ্যাক্টর পাবে 12টা, 3-এর ফ্যাক্টর পাবে 12টা, 5-এর ফ্যাক্টর 13টা, 7-এর ফ্যাক্টর 23টা। তাহলে অ্যাড করছো, টোটাল কটা? 60টা। তাহলে 60 ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, খুব সতর্কভাবে দেখো ভাই, 100তে 100 পেয়ে তো তোমার চাকরির দরকার নেই, তোমার বেস্ট প্রিপারেশন করা, তুমি এটা মাথায় রেখে পরীক্ষা দাও, নিজের উপর ভরসা রেখে, ব্যাস, আর কোনো দিকে তাকাতে হবে না। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 13। এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয় করে 10% লাভ করেন। যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে লাভের হার কত? দেখো, 10%কেই অ্যাটাক করে নিয়ে আসো। খুব সুন্দর সিম্পল কোশ্চেন। 10% লাভ করেন, তাহলে 10%-এর ভগ্নাংশ ভ্যালু 1/10। 10 টাকার জিনিসে 1 টাকা লাভ মানে 11 টাকায় বিক্রি। তাহলে সিপি অনুপাত এসপি, বিক্রয় মূল্য পাবো। 10 টাকার জিনিস বিক্রয় করেছো 11 টাকায়, তাই তো? এবার বলেছে যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন। এবার তুমি 11 টাকায় বিক্রি করেছিলে, এর থেকে দ্বিগুণ দামে বিক্রি করলে, তাহলে কত টাকায় বিক্রি হলো? 22 টাকায়। জিনিসটা তোমার 10 টাকারই, এবার তুমি 10 টাকার জিনিস 22 টাকায় বিক্রি করে ফেললে। তোমার এই যে বাড়তি 12 টাকা, এটা বলতে পারো না এটাই তুমি প্রফিট করে ফেলেছো এক্সট্রা, তাই তো? 12 টাকাটা তুমি বাড়তি প্রফিট করেছো। তাহলে এটাই যদি তোমাকে আমি বলি পার্সেন্টে বলো, তাহলে প্রফিট পার্সেন্ট বা লাভের শতকরা হার কত টাকা? তোমার কেনা দাম তো সেই 10 টাকাই আছে, 10 টাকার উপরে তুমি এবার লাভ করছো 12 টাকা, ইন্টু 100-এ কত? শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, তাহলে 12×10 120% তোমার কি হবে? প্রফিট হবে। আর এটাই তোমার অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 14। একটি বাস স্ট্যান্ড থেকে এ, বি ও সি 3 রুটের বাস যথাক্রমে 4, 15 ও 16 মিনিট অন্তর ছাড়ে। সকাল 5টায় একসঙ্গে ছাড়ার পর পুনরায় কোন সময় 3 রুটের বাস একসঙ্গে ছাড়বে? তো অ্যাজ ইট ইজ তোমরা জানো, এবিসি যদি 3টে বাসই হয়, 4, 15, 16 মিনিট অন্তর অন্তর যদি ছাড়ে, তাহলে এদেরই আমরা এলসিএম নেব। আর টাইমটা কিসে দেওয়া রয়েছে? মিনিটে। এটা শুধু খেয়াল রাখবে, মিনিটে দেওয়া রয়েছে। 4 তো 16-এর মধ্যে রয়েছে, তাহলে এলসিএমটা আমরা কত পাবো? 15, 15, 225, আর হচ্ছে 15, তাহলে 240 মিনিট। তাহলে বাসগুলো সকাল 5টায় ছাড়ার পরে 240 মিনিট পরে গিয়ে আবার একসঙ্গে ছাড়বে। এবার 240 মিনিট মানে ঘন্টায় নাও, যেহেতু প্রত্যেকটাই ঘন্টায় করে অ্যাকচুয়াল টাইমে দেওয়া রয়েছে, ঘন্টায় মানে 60 দিয়ে ভাগ করব, তাহলে 60 দিয়ে কত? 4 ঘন্টা। তাহলে 5টার সঙ্গে যদি তুমি 4 ঘন্টা অ্যাড করো, 5 আর 4, 9টা, সকাল 9টা, 9 AM। অপশন নাম্বার ডি আমাদের কি আসবে? অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 15। সমপরিমাণ অর্থ 14% ও 16% সরল সুদে জমা রাখার 5 বছর পর মোট সুদ হয় 45,000 টাকা। জমা রাখা মোট অর্থের পরিমাণ কত? দেখো ভাই, তোমাকে একটা পরীক্ষার আগে ছোট্ট একটা হিন্ট করে দিই। তুমি আমার স্টুডেন্ট, আমার পেইড কোর্সের হোক বা আমাদের সেন্টারের হোক, নাই হতে পারো, কিন্তু অনলাইনে যদি ফলো আপ করো, তুমি আমার স্টুডেন্ট। একটা কথা বলছি, পাটিগণিতের অঙ্ক তুমি কোন স্টেপে তোমাকে এগোতে হবে সেটা একমাত্র অঙ্কের ভাষাতেই বলে দেওয়া থাকে, সেই ভাষাটা ধরাটা শিখতে হবে। সেই কারণে কোনো দাদা, দিদি বা এনি গাইড যদি মনে হয়, এনি গাইডের পেছনে অবশ্যই যাবে। এক্ষেত্রে তোমার হিন্টটা কি? সমপরিমাণ অর্থ। প্রথম পার্টে 14% করে যদি 5 বছর রাখে, 14% সুদ পাচ্ছ প্রতি বছর। যদি 5 বছর পর্যন্ত রাখো, তাহলে টোটাল রেট পার্সেন্টটা কত পাচ্ছ? 5, 14, 70%। আর দ্বিতীয় পার্টে 16% তুমি সুদের হার নিচ্ছ প্রত্যেক বছর। যদি 5 বছর পর্যন্ত রাখো, তাহলে 5, 16, 80% তুমি টোটাল রেট পার্সেন্ট পাচ্ছ। প্রিন্সিপালই জানো না, তাহলে প্রিন্সিপাল ভেবে নাও 100 টাকা করে রেখেছো,
প্রথম পার্টে যদি 70% তুমি সুদ পাও, তাহলে সুদটা তুমি প্রথম পার্ট থেকে কত পাবে? 170% মানে 70 টাকা। আর যদি সেকেন্ড পার্টে তুমি 80% টোটাল সুদ নাও, তাহলে তুমি সুদটা কত নিচ্ছ? 80 টাকা। তাহলে টোটাল প্রথম পার্টে 70 টাকা সুদ, পরের পার্টে 80 টাকা সুদ, টোটাল সুদ কত টাকা হচ্ছে? 150 টাকা। কিন্তু কোশ্চেনে বলেছে টোটাল সুদ 150 টাকা নয়, 45,000 টাকা। 45,000 টাকা কত গুণ বেশি? শূন্যর সঙ্গে শূন্য কাটো, 3 15 45, 0 0, 300 গুণ বেশি। এবার 100-র সঙ্গে 300 গুণ করে দিলে অপশনেও পেয়ে গেলে, তখনই তোমার ভুল হলো। কি বলেছে? সমপরিমাণ অর্থ। তাহলে 100 টাকা যদি প্রথম পার্টে হয় আর 100 টাকা দ্বিতীয় পার্টে, তাহলে টোটাল কত টাকা হলো? 200 টাকা। আমাদের মোট অর্থের পরিমাণটাই চেয়েছে। তাহলে 200-র সঙ্গে এই 300 গুণ করে দেবে 60,000 টাকা। কি আসবে? অ্যান্সার অপশন নাম্বার সি। যদি প্রত্যেকটা পার্টের কথা বলতো তখন শুধুমাত্র 100-র সঙ্গে 300 গুণ করে দিতাম। নেক্সট কোশ্চেন নাম্বার 16। বার্ষিক পরীক্ষায় এ 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম। দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630 হলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? তুমি ভাই ট্রাই করতে পারো এই টাইপের কোশ্চেন, যে তুমি কোন ওয়েতে এগোচ্ছ, তোমার ওয়েটা, তুমি যেখান থেকে গাইডটা আসো না কেন তোমার ওয়েটা দেখাটা জরুরি। কারণ সবই তোমার জন্য 60 মিনিট টাইম, আরেকজনের জন্য 60 মিনিট টাইম। কেউ দেখবে এই 60 মিনিটের মধ্যে এক্সাম দিয়ে চুপচাপ বসে আছে 10-15 মিনিট ধরে, কিন্তু তোমার এদিকে হয়তো বা শেষ করে উঠতে পারছো না, যে 100 নম্বর পর্যন্ত তুমি যেতেই পারলে না। এর মূল কারণ কি? এর মূল কারণ প্র্যাকটিস। আর প্র্যাকটিসটা কিভাবে করতে হবে সেই ধারণাটা তুমি এখনও অধরা রয়েছে, এটা শিখতে হবে। দেখো, এ 70% নম্বর পেয়ে তুমি একটা পরীক্ষায় বসলে 70% নম্বর পেলে, তাহলে তুমি যে 70% নম্বর পেলে সেটা কি হিসাবে জার্জ হলো যে তুমি 70% নম্বর পেলে? তোমার টোটাল নম্বরের উপরেই না জার্জ হলো যে তুমি এত নম্বর পেয়েছো, তাই তো? তাহলে এ অনুপাত বি দুজন পরীক্ষায় বসছে, অনুপাত আমরা নিয়ে নেব টোটাল যত নম্বরের পরীক্ষা হয়েছিল। এবার এ 70% নম্বর পেয়েছে। 70%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 7/10। তাহলে এই যে নিচে 10টা কি ডিনোট করছে? এ 70% নম্বর পেয়েছে। কে পেয়েছে? এ। তার মানে কি? যদি টোটাল 10 নম্বরের পরীক্ষা হয়, এ 70% মানে কত? 7। তাহলে টোটাল যদি 10 নম্বরের পরীক্ষা হয়, এ নম্বর পেয়েছে 7 নম্বর। বলতে পারি? হ্যাঁ দাদা, বলতেই পারো। এবার বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম। তাহলে 10% কম মানে কি? 10% কম বলেছে। 10%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/10। বিয়োগ করে দাও 10 থেকে 9। কে কার থেকে? বি পেয়েছে এর থেকে। তাহলে রটা কার সঙ্গে আছে? এর। তাহলে এই যে 10 নম্বর কে পেয়েছে? এ পেয়েছে। তাহলে বি কত পাবে? এই 9 নম্বর। তাহলে আমি এখানে লিখব এ যদি 10 নম্বর পায় সেক্ষেত্রে বি কত নম্বর পাবে? 9 নম্বর। এই তো কন্ডিশন, কোনো আলাদা কিছুই নেই। এবার যদি তুমি দেখো, এ এক্ষেত্রে ফিক্সড একই ব্যক্তি, একবার 7 নম্বর দেখাচ্ছে এ পেয়েছে, একবার 10 নম্বর দেখাচ্ছে এ পেয়েছে। তাহলে আলাদা আলাদা, যেহেতু একই পরীক্ষায় এ বসছে, তাহলে দুটো ক্ষেত্রেই দুটো কন্ডিশনেই এ একই নম্বর পেতে হবে। তাহলে 7-এর সঙ্গে 10 গুণ করো, 10-এর সঙ্গে 7 গুণ করো, ব্যালেন্স হলো। এখানেও 70, এখানেও 70। এখানে 10 গুণ মানে এর সঙ্গে এর রিলেশন ছিল, 10 গুণ করে দাও। এখানে 7 গুণ মানে এর সঙ্গে এর রিলেশন ছিল, করে দাও। এবার ব্যালেন্স আমাদের কমপ্লিট। তুমি যদি দেখো 7-10-এ 70 নম্বর এ পেয়েছে, 7-9 63 নম্বর বি পেয়েছে, টোটাল কত নম্বরের পরীক্ষা হলো ভাই? 10-10-এ 100 নম্বরের টোটাল পরীক্ষা হয়েছিল। এবার বি বলেছে 63 নম্বর নয়, 630 নম্বর পেয়েছে। কত গুণ বেশি? 10 গুণ বেশি। কি বের করতে বলেছে? কত নম্বরের পরীক্ষা হয়েছিল? 100-র সঙ্গে 10 গুণ করে দাও, কত? 1000 নম্বরের পরীক্ষা হয়েছিল। অপশন নাম্বার ডি। যদি বলতো যে এ কত নম্বর পেয়েছে,
10 গুণ করে দাও, 700 নম্বর পেয়েছে এ। সিম্পল হিসাব, ঠিক আছে। নেক্সট আসি, সরি আজকে এই 16টা কোশ্চেনই ছিল, কোশ্চেন শেষ হয়েছে। দেখো তোমাকে আমি পড়ানোর বাইরে ছোট্ট একটা কথা বলি। মনে করো তুমি একটা পরীক্ষায় বসলে, ভ্যাকেন্সি মাত্র একটা, ভ্যাকেন্সি কটা? মাত্র একটা। পরীক্ষায় বসলে যে এই পোস্টটা ক্লিয়ার করলো, তাহলে সে কি বলতে পারে যে আমি র্যাঙ্ক 1 করেছি? কি করে বলবে? কারণ পোস্টই একটা, আর তো কোনো র্যাঙ্কের কাউন্টই তো নেই, তাই না? একজনেই পেলো, তাহলে এর র্যাঙ্কটা ডিসাইডটা কি করে হলো? করা পসিবল হলো না। যদি 10 জন হতো, 10টা ভ্যাকেন্সি হতো, তাহলে যে 1 নম্বরে এসছে তাকে বলা যেত যে এর র্যাঙ্ক 1 হয়েছে। যে 2 নম্বরে নাম এসছে, এ 10 জনের মধ্যে 2 নম্বরে মানে সেকেন্ড র্যাঙ্ক করেছে। তাহলে এর মূল কারণটা আমি তোমাকে এই বোঝাতে চাচ্ছি যে ভ্যাকেন্সির উপরে এই টোটালটা ডিপেন্ড করে। তোমাকে সেই ওয়েটা ভাবতে হবে যে তোমার র্যাঙ্কে যাওয়ার জন্য প্রয়োজন নেই, তোমার চাকরিটা দরকার। তোমার যতটুকু দরকার তুমি ততটুকু নিজের উপরে অলওয়েজ ভরসা করো, ফেইথটা নিজের উপরে রাখো, বাকি কারোর উপরে নয়। না যে দাদা গাইড দিচ্ছে, আমি হি সি দে যা খুশি হোক, নিজের উপরে রাখো, ঠিক আছে। রিল্যাক্সে এক্সাম দাও, আশা করছি প্রত্যেকের এক্সাম ভালো হবে। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।